আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে কোন আয়ের উৎসের জন্য কী কাগজ জমা দিবেন তা মনে থাকে না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি যখন অনলাইনে রিটার্ন জমা দিতে যাবেন তখন আপনার কাছে কি কি কাগজপত্র রাখবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে খুব দ্রুত এবং খুব সহজেই আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করলাম। প্রবেশ করে আপনারা এখানে 12 ডিজিটের টিন নাম্বার আর পাসওয়ার্ড দিবেন। সবশেষে আপনারা ক্যাপচাটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমি ক্যাপচাটি ফিল আপ করবো। ক্যাপচাটি বুঝতে সমস্যা হলে আপনারা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, অন্য আরেকটি ক্যাপচা আসবে। তো আমি এই ক্যাপচাটা দিয়ে দিই। তো আমি এই ক্যাপচাটি দিয়ে দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে আপনারা যে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে যে তথ্যগুলি আছে এগুলি অটোমেটিক থাকবে এই পর্যন্ত, বাকি এখান থেকে আপনি ফিল আপ করবেন। তো যেমন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, আপনি ইয়েস দিবেন, কারণ এখানে যে 7টা আয়ের উৎস আছে এখানে যে কোনো একটা আয়ের উৎস থাকলেই আপনি এখানে ইয়েস দিবেন। তারপর এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, আপনার এই যে রিটার্ন জমা দিবেন এই রিটার্নে কি ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ করমুক্ত কোনো ট্যাক্স আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমার ক্লায়েন্টের নেই, এই জন্য নো দিলাম। আর এখানে রেসিডেন্ট স্ট্যাটাসটা দিবেন। আচ্ছা, এখন যদি আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থাকে তাহলে আপনি কি কাগজপত্র দিবেন। আচ্ছা, প্রথমে দেখিয়ে দিই। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি হন আপনি সরকারি চাকরিজীবী হলে বা যে কোনো চাকরিজীবী হন, আপনার স্যালারি শিটটা আপনার কাছে রাখবেন। আর সরকারি চাকরিজীবী হলে আপনার পাশে রাখবেন জিপি ফান্ডের হিসাবের কাগজটা রাখবেন। আর বেসরকারি হলে প্রভিডেন্ট ফান্ডের হিসাবের কাগজটা আপনি হাতে রাখবেন। দ্বিতীয় দেখেন ইনকাম ফ্রম রেন্ট, অর্থাৎ বাড়ি ভাড়া থেকে যদি আপনার ইনকাম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার বাড়ির কতটুকু এরিয়ার মধ্যে বাড়ি আছে সেই হিসাবটা জানা রাখবেন। আর আপনার বাড়ির কতটুকু অংশ ভাড়া দেন এটা কাগজ না রাখলেও চলবে, আপনি জানা থাকলে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার জানা থাকলে কাগজ ছাড়াও আপনি দিতে পারেন এটা। এরপর দেখেন ইনকাম ফ্রম এগ্রিকালচার, যদি কারো ইনকাম এগ্রিকালচার থেকে কৃষি থেকে আয় হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জমির দলিলের ফটোকপি বা দলিলটা আপনার হাতে রাখবেন। আর অন্য কাউকে দিয়ে করালে ফটোকপি অথবা কাগজে লিখে জমির মৌজা খতিয়ান, হ্যাঁ, জমির পরিমাণ, জমির লোকেশনটা, তারপরে কত দিয়ে কিনেছেন সেই টাকার পরিমাণ, এগুলি আপনি সংগ্রহে রাখবেন। তাহলে খুব দ্রুত আপনি রিটার্ন ফিল আপ করতে পারবেন। এরপর দেখেন ইনকাম ফ্রম বিজনেস, এটা আমি ক্লিক করলাম। ইনকাম ফ্রম বিজনেস হলো আপনার ব্যবসার নাম, আপনার ব্যবসার ঠিকানা, এইগুলি দিবেন। 1 বছরে আপনি ওই ব্যবসায় কত টাকার মালামাল বিক্রি করেন সেটা দিবেন। তারপরে যদি ব্যবসার লাইসেন্স থাকে ভালো, আর আপনি যেহেতু ব্যবসা করতেছেন তাই অবশ্যই আয় ব্যয়ের একটা হিসাবের খাতা আছে, হ্যাঁ, ওইটাও আপনার প্রয়োজন পড়বে এখানে। তারপরে আছে দেখেন ক্যাপিটাল গেইনস, মূলধনী ব্যবসা, যেটা এই মূলধনী ব্যবসার হিসাবগুলি আপনি যদি কোনো খাতায় লিখে রাখেন সেখান থেকে দেখে দিবেন। তারপরে এখানে আছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এখানে ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আপনার যেমন সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, এইগুলি যদি থাকে অবশ্যই এগুলির ডকুমেন্ট আপনার কাছে রাখবেন, কারণ এখানে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, তারপরে মুনাফা, তারপরে টিডিএস, তারপরে এখান থেকে যদি কোনো টাকা কর্তন করে থাকে সে হিসাবের কাগজটা আপনার হাতে রাখবেন। তাহলে দ্রুত আপনি এই রিটার্নটা ফিল আপ করতে পারবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, এইটার মধ্যে এইগুলি ছাড়াও যদি আপনার ইনকাম ফ্রম আদার সোর্স থাকে এখানে ক্লিক করার পরে ওই পেজে আমরা যখন যাব, আমি গিয়ে দেখাই এখানে। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে এডিশনাল ইনফরমেশনে এখানে আপনার লোকেশনটা, আপনার লোকেশন বলতে আপনার বাড়ি কোথায় সেটা না, এই যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার প্রধান আয়ের উৎসের লোকেশনটা কোথায়। মনে করেন আপনার বাড়ি সিলেটে কিন্তু আপনি চাকরি করতেছেন ঢাকায়, তাহলে লোকেশনটা কিন্তু ঢাকা দিয়ে দিবেন। এখান থেকে সিলেক্ট করে আপনি ঢাকা নর্থ সিটি না ঢাকা সাউথ সিটি, মানে কোথায় আছেন, আপনার চাকরিটা কোথা থেকে, এটা দিবেন। আপনি আপনার বাড়ির ঠিকানা দিলে হবে না এখানে। হ্যাঁ, তারপরে যদি আপনার ইনভেস্ট করা থাকে রিবেটে ইয়েসে দিবেন, আর যদি ইনভেস্ট না থাকে নো দিবেন। তারপরে শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, যদি আপনি কোনো শেয়ার হোল্ডার হয়ে থাকেন ইয়েস দিবেন, নাইলে নো দিবেন। এখানে দেখেন আপনার সম্পদ যদি 50 লক্ষ টাকার উপরে থাকে ইয়েস দিবেন, আর নিচে থাকলে নো দিবেন। নো দিয়ে মাত্রই নিচে এটা অটোমেটিক চলে আসবে। আপনার যদি গাড়ি থাকে ইয়েস দিবেন,
এখানে ইয়েস দিবেন এই কারণেই, আপনার গাড়িটা অবশ্যই 1500 সিসি থেকে এর উপরে যদি হয় ইয়েস দিয়েন। হ্যাঁ, মোটরসাইকেলের জন্য এখানে ইয়েস দেওয়া দরকার নেই। আচ্ছা, ওন অফশোর প্রপার্টি, বিদেশের আপনার কোনো প্রপার্টি আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, কোনো সিটি কর্পোরেশন আপনার বাড়ি আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর এটা ইয়েস দিবেন দিয়ে যখন আপনি 7 কন্টিনিউতে যাবেন তখনই কিন্তু এখানে এই যে প্রথমে দেখেন আমি 1 2 3 4 5 6 7টা আয়ের উৎস ছিল, 7টাই আমি এখানে দিয়ে দেখাইলাম। তো প্রথমে আপনার এখানে দেখাচ্ছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি সরকারি নাকি বেসরকারি না প্রাইভেট নাকি স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। আচ্ছা, আমি সরকারি দেখাইলাম। এখানে আপনার অফিসের নাম ডেজিগনেশন দিবেন, সঠিকভাবে দিবেন। আপনার স্যালারি শিট দেখে আপনি এগুলি ফিল আপ করবেন। করার পরে আপনি এখানে কিন্তু অবশ্যই সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে আপনাকে নিয়ে যাবে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে সঞ্চয়পত্র, আদার দেন পেনশনার, সঞ্চয়পত্র যারা পেনশনার তাদের জন্য, যারা এফডিআর বা ডিপিএস রাখেন তারা এটা সিলেক্ট করবেন। ডিভিডেন্ড, লভ্যাংশের উপরে যারা ব্যবসা করে থাকেন এটা দিবেন। ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফিনান্সিয়াল অ্যাসেট, এটা দেওয়ার দরকার নেই, এটাও দেওয়ার দরকার নেই, আপনারা এখান থেকে এইগুলি দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে মনে করেন আমি এটাই দিলাম। দেওয়ার পরে যে দেখেন রেজিস্ট্রেশন, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস কিন্তু আসছে। হ্যাঁ, এই জন্যই বলছি এই কাগজগুলি রাখলে আপনি এগুলি দ্রুত দিতে পারবেন। আচ্ছা, তারপর যে আমরা ইনকাম ফ্রম রেন্ট, এই যে রেন্টে গেলাম, রেন্টে যাওয়ার পরে সিলেক্ট করবেন হাউস প্রপার্টি না আদার প্রপার্টি। মনে করেন আপনার হাউস প্রপার্টি। অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, ঠিকানাটা দিবেন। ইট ইজ ইন এনি সিটি কর্পোরেশন, ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। তারপর সেলফ অকুপাইড এরিয়া, আপনার বাড়িটা কত স্কোয়ার ফিটে আসছে সেই স্কোয়ার ফিটটা দিবেন। এই যেখানে কিন্তু স্কোয়ার ফিটে বলছে, আপনি স্কোয়ার ফিটে দিতে হবে। তারপরে এরিয়া দেখেন অকুপাইড ইন স্কোয়ার ফিট, রেসিডেন্সিয়ালের জন্য কতটুকু, কমার্শিয়ালের জন্য কতটুকু। আপনার অনেকের বাড়ি আছে বাসা ভাড়াও দেয়, আবার নিচে দোকান আছে দোকানও দেয়, এদের জন্য এই সিস্টেমটা রেখেছে। তা আপনি এগুলি সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপরে দেখেন ইনকাম ফ্রম এগ্রিকালচার। ইনকাম ফ্রম এগ্রিকালচারে গিয়ে আপনি এখানে গিয়ে কাল্টিভেশন, ইনকাম ফ্রম ফার্মিং এসআরও রেট, প্রোডাকশন অফ এ টি অর রবার, আদার এগ্রিকালচার ইনকাম, স্পেশাল এগ্রিকালচার ইনকাম। তো আমি কাল্টিভেশন দেখাই দিই। কাল্টিভেশন এরিয়া কতটুকু, কত ডেসিমাল, আপনি ডেসিমালটা দিয়ে দিবেন চাষাবাদের জন্য। পার্টিকুলার্স অফ প্রোডাক্টস, এটার মধ্যে কি কি ফলান এই কৃষি জমির মধ্যে আছে। এখানে দেশে অনেকে রাইস থাকে, অনেকে রাইস অ্যান্ড ফিশ, মাছও করে দিতে পারেন। তারপরে মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট, যদি আপনি এই যে চাষাবাদ করছেন যদি কোনো হিসাবপত্র খাতার মধ্যে লিখে রাখেন ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। ইনকাম ফ্রম সামারি, সেলস প্রসিড, কস্ট অফ প্রোডাকশন, আদার রিলেবল ডিরেকশন, এইটি দেওয়া মাত্র এখানে অটোমেটিক নেট ইনকামটা এখান থেকে হিসাব ক্যালকুলেট করে এখানে আসবে। তা ইনকাম ফ্রম বিজনেস, এখন আমরা এখানে যাই যে বিজনেস টাইপটা কি, আপনি এখান থেকে যদি এখানে দেন দেখেন এখানে আরও অনেক কিছু আছে, আপনি যে ক্যাটাগরি সেটা এখানে দিবেন। আচ্ছা, রেগুলার বিজনেস দিলাম, ওই যে আপনাকে বলছিলাম বিজনেস টাইপ, বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, এগুলো দিবেন। এক বছরে কত মালামাল বিক্রি করেন, কত প্রফিট হয়, কত খরচ হয়, নেট প্রফিটটা এখানে চলে আসবে। আচ্ছা, যদি আপনি বই মেনটেন করেন, রেজিস্টার মেনটেন করেন, এখানে হিসাবগুলি রেজিস্টার দেখে দেখে দিবেন। আর যদি মেনটেন না করেন তাহলে নো দিবেন। তারপরে ক্যাপিটাল গেইনটা দেখেন, মূলধনী ব্যবসাটা আপনি এখান থেকে দেবেন, দেখবেন কোন অপশনটা আপনার আছে, যেটা আছে আপনি এটা দিবেন। ল্যান্ড অনলি, অনেকে ব্যবসার মূলধনী ব্যবসা করে থাকে। ডিসক্রিপশন অফ দ্য প্রপার্টি, হ্যাঁ, আপনি প্রপার্টির বর্ণনাটা দিবেন এখানে। টোটাল এরিয়া কতটুকু, ডেসিমালে দিবেন। তারপরে টিন অফ বায়ার, হ্যাঁ, বায়ারের টিন নাম্বার দিবেন। তারপরে ডিড নং দিবেন। হ্যাঁ, যারা জমির ব্যবসায়ী করেন আর কি, জমি বেচা কেনা করেন তাদের কিন্তু এটা। ডিড অফ ডেট, সাব রেজিস্টার অফিস, সেল ডিড ভ্যালু, কস্ট অফ অ্যাকুইশন, এগুলি দিবেন। ট্যাক্স ডিডাক্টেড বা কালেক্টেড এট সোর্স যদি থাকে এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন ইনকাম ফ্রম আদার সোর্স, এটা বলছিলাম যে ইনকাম ফ্রম আদার সোর্সটা হলো এখানে দেখেন রয়্যালিটি আছে, পেমেন্ট ফ্রম WPPF আছে, লাইসেন্স ফি আছে, তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি আছে, ইনকাম ফ্রম ইনটেনজিবল অ্যাসেটস আছে, ক্যাশ সাবসিডি আছে, লটারি, পাজল, কার্ড গেম, অনলাইন গেম অর সিমিলার, আদার সোর্স অফ এটা আছে, এনি আদার ইনকাম আছে। এখান থেকে আপনার যেটা পরে আপনি সেটা দিবেন। যদি রয়্যালিটি দেন তাহলে নেম অফ ক্লায়েন্ট, তারপরে এগ্রিমেন্ট নং, ডেট, গ্রস পেমেন্ট অ্যামাউন্ট, রিলেটেড এক্সপেন্স যদি কোনো ব্যয় হয়ে থাকে, আর ট্যাক্স ডিডাক্টেড মানে উৎসকর কর্তন কত এটা দেখাবেন। আচ্ছা, এখন মনে করেন এগুলি সবই দিলেন। দেওয়ার পরে আপনি সেভ ইন কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে যাবেন। রিবেটে দেখেন, রিবেটে হলো আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে অবশ্যই অ্যাপ্রুভ বেনিভোলেন্ট ফান্ড আছে এটাতে দিবেন, আর বেসরকারি হলে RPF আছে এটাতে দিবেন। হ্যাঁ, তারপরে যাদের
ডিপিএস আছে, আপনারা ডিপিএস এর হিসাবটা দিবেন। যাদের লাইফ ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্স হিসাবটা এগুলি দিবেন। সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র এগুলি দিবেন। ইউনিট সার্টিফিকেট যদি থাকে এটা এগুলি দিবেন। তারপরে লিস্টেড স্টকস অফ শেয়ার যদি থাকে এগুলি দিবেন। যে তথ্যগুলি চাইছে আর কি অবশ্যই দিবেন। জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকলে এটার হিসাব তো অবশ্যই দিবেন। যারা সরকারি চাকরিজীবী আছেন অবশ্যই দিবেন। এখন এটাও দিলাম, দেওয়ার পরে আপনি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে যাবেন। তারপরে দেখেন এক্সপেন্ডিচার, ব্যয়টা আপনি ব্যাঙ্গেও দেখাতে পারেন। ব্যাঙ্গে দেখালে ইয়েস দিয়ে এগুলি দিবেন। কখন ব্যাঙ্গে দেখাবেন? যদি আপনার ওই যে পেমেন্ট অফ ট্যাক্স অফ সোর্সেস, যদি আপনার উৎস কর কর্তন করে থাকেন এটা দিবেন। আরেকটা যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে এখানে এটা দিবেন এবং এটা ভেঙে দিবেন আপনার হিসাবগুলি। আর যদি আপনার উৎস কর কর্তন এবং ব্যাংক লোন না থাকে তাহলে নোতে ক্লিক করবেন, এখানে শুধু বাৎসরিক হিসাবটা দিয়ে দিবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে যাবেন, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিসে যাবেন, এখানে যাবেন। এখানে দেখেন এখানে দুইটা অংশে বিভক্ত, একটা হলো অ্যাসেটস আর একটা হলো লায়াবিলিটিস। অ্যাসেটস হলো আপনার সম্পদ আর লায়াবিলিটিস হলো আপনার দায়। কোনো ঋণ থাকলে সেই ঋণের পরিমাণ কতটুকু এগুলি। হ্যাঁ, আচ্ছা, অ্যাসেটসের মধ্যে যে সম্পদ বলতে বোঝাচ্ছে আপনার জন্ম থেকে 30শে জুন 2024 বা পরের বছর হলে 30শে জুন 2025, হ্যাঁ, জুনের 30 তারিখ পর্যন্ত আপনার যত সম্পদ আছে সকল সম্পদ আপনি দেখাই দিবেন। হ্যাঁ, কোনো সম্পদই লুকাবেন না। তারপরে দেখেন লায়াবিলিটিস হলো আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে এটা দিবেন। এটা সিলেক্ট করলেই কোন ব্যাংক থেকে নিছেন, অ্যাকাউন্ট নাম্বার, কি পারপাজে নিছেন, ব্যালেন্স অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। এখানে দেখেন গত বছর যদি আপনি রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই নেট ওয়েলথ ছিল সেই নেট ওয়েলথের পরিমাণটা এখানে দিবেন। আর যদি নতুন দিয়ে থাকেন তাহলে এখানে 0 দিবেন। অনেকের দেখা যায় যে এখানে ডিফারেন্সটা মাইনাস আসে অথবা প্লাস আসে। আচ্ছা, যদি মাইনাস আসে তার মানে হলো আপনি যে এখানে যে সম্পদগুলি দেখাইছেন সেই সম্পদের টাকাগুলো কই থেকে আনছেন, এই টাকাগুলির আনার সোর্স যদি না দেখাইতে পারেন তাহলে এখানে মাইনাস দেখাবে। হ্যাঁ, তখন আপনি এইগুলিকে আপনি নিয়ে যাবেন আদার রিসিপ্টে। আদার রিসিপ্টে গিয়ে এই টাকাটা এখানে দিবেন, দিয়ে ক্যাশ টাকা আনছেন না কি আনছেন আর যে পারপাসে টাকাগুলি আনছেন আপনি সেই পারপাসটা এখানে লিখে দিবেন আর কত টাকা ডিফারেন্সটা এটা দিয়ে দিবেন। এখানে যে ডিফারেন্সটা থাকবে এটা দিবেন এখানে। আচ্ছা, যদি এখানে প্লাস থাকে, যাদের প্লাস ডিফারেন্ট আসে তারা কিভাবে মিলাবেন? যদি প্লাস আসে তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে টাকার পরিমাণ এখানে দিয়েছেন, হ্যাঁ, এখানে সম্পদের পরিমাণ কম দিয়েছেন। তো আপনি যে পরিমাণ প্লাস আসবে এখানে ডিফারেন্স, সেই পরিমাণ সম্পদ আপনি এখানে দেখাই দিবেন, দেখবেন এখানে 0 আসছে। এখানে ডিফারেন্সটা 0 না রেখে কিন্তু সাবমিট করবেন না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনারা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাবেন। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে যদি দেখেন এখানে আপনাদের ট্যাক্স আসে, হ্যাঁ, তাহলে সেটা ক্লেম করার জন্য আপনারা এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, করে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করে আপনাদের রিটার্ন লেজারে নিয়ে আসবে। এখন এখানে ক্লেম ট্যাক্স, স্যালারি থেকে যদি ট্যাক্স কাট এটা দেখা দিবেন, স্যালারি আদার যারা বেসরকারি প্রাইভেট আছেন এটা দেখা দিবেন, ব্যাংক এফআই ইন্টারেস্ট এটা যাদের আছে এটা হলো এফডিআর ডিপিএস এর ক্ষেত্রে এটা দিবেন, সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটা দিবেন। আচ্ছা, ক্লেম আইটি, এই যে দেখেন যারা যে 1500 সিসির গাড়ি তাদের কিন্তু 1500 সিসি থেকে 2000 সিসি পর্যন্ত তাদের ট্যাক্স কিন্তু 25,000 টাকা। এটা এখানে ক্লিক করে আপনি দেখাই দিতে হবে। আবার যারা এই রিটার্নের সাথে ট্যাক্স দিবেন, হ্যাঁ, তারা এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, করার পরে সিলেক্ট চালান, এই চালানটা সিলেক্ট করে দিবেন, দিয়ে চালান নাম্বার, চালানে কত টাকা, ডেট কত, হ্যাঁ, ট্যাক্স জোন, ট্যাক্স সার্কেল, কোন ব্যাংকে দিয়েছেন, ব্রাঞ্চ দিবেন, দিয়ে যখন সেভে ক্লিক করবেন এখানে আসবে। তারপরে এখান থেকে আপনি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যাবেন, গিয়ে গো টু রিটার্ন আপনি আবার ওইখানে চলে যাবেন, আপনার এখানে নিয়ে আসবে। এখন আপনি রিটার্ন রিটার্ন সাবমিট করার আগে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনার রিটার্নটা আপনি ভালো করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকার পরে আপনি সাবমিট করার অপশন নিচে আছে, এই যে সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে আপনি ট্যাক্স রেকর্ডে যাবেন। ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনি এখানে ক্লিক করে ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন। রিটার্নে ক্লিক করে রিটার্নটা ডাউনলোড করে নেবেন। সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।